আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব পুতিন শান্তি চায় না, ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জানিয়ে দেব কিরিলভের মৃত্যু প্রমাণ করেছে ইউক্রেন আক্রমণ সঠিক ছিল, দাবি ক্রেমলিনের। এরপরে জানিয়ে দেব পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আরও একবার নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৮ ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুতিন শান্তি চায় না, ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া শান্তি চায় না, তাই ইউক্রেনকে যতটা সম্ভব সমর্থন করতে হবে ইউরোপের। বুধবার ইইউর পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস এমন মন্তব্য করেছেন। ব্রাসেলসে বলকান সমিটে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান সাংবাদিকদের বলেছেন, আমি দেখতে পাচ্ছি কিছু সংক্ষিপ্ত ও দ্রুত সমাধানের পথ খোলা আছে, কিন্তু আমরা এমন এক পরিস্থিতিতে আছি যেখানে রাশিয়া শান্তি চায় না, কাজেই এটি একটি বড় সমস্যা। তিনি আরও বলেছেন, এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ ও সার্বভৌমত্ব সমাধানের জন্য আমাদের যতটা সম্ভব ইউক্রেনকে সমর্থন করতে হবে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে একটি শক্তিশালী হতে হবে, আর এই সমর্থন ইউক্রেনকে আরও বেশি দিতে হবে ইউরোপের স্বার্থে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর এই যুদ্ধ ১,০০০ দিন পেরিয়েছে, জানিয়ে ক্যালাস বলেন, আমরা রাশিয়ার হাইব্রিড কার্যকলাপ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করব। আমরা আরও কি করতে পারি সেসবও দেখব। বর্তমানে ইইউ সদস্য রাষ্ট্র ২৭টি দেশ, তবে আগামীতে পশ্চিম বলকানের ৬টি দেশ আলবেনিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো এবং উত্তর মেসিডোনিয়া এবং কসোভোকে বাড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন বর্ধিতকরণ করার উপর জোর দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা ইইউ বর্ধিতকরণকে নিজেদের অগ্রাধিকার এবং শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে সবচেয়ে ভূরাজনৈতিক বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে এটি গেম চেঞ্জার হতে পারে এবং এই দশকে পশ্চিম বলকানকে আমূল পরিবর্তন করতে পারে। সেই সঙ্গে পশ্চিম বলকানের দেশগুলির জন্য ইইউ নির্ভরযোগ্য এবং অবিচল অংশীদার হতে পারে। এদিকে কিরিলভের মৃত্যু প্রমাণ করে ইউক্রেন আক্রমণ সঠিক ছিল বলছে ক্রেমলিন। লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভের হত্যার ঘটনায় ইউক্রেনকে অভিযুক্ত করছে রাশিয়ান জেনারেল এবং তার সহযোগীদের হত্যা সন্ত্রাসী হামলা বলছে ক্রেমলিন। ইউক্রেনের হামলার দায় স্বীকার করার ২৪ ঘন্টার বেশি সময় পার হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, এটি এখন স্পষ্ট যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ কে দিয়েছেন। বুধবার ১৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মস্কো টাইমস। রাশিয়ান সামরিক বাহিনী, রাসায়নিক এবং জৈবিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ মঙ্গলবার ভোরে তার মস্কো অ্যাপার্টমেন্টের বাইরে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের পর তার সহকারী সহ নিহত হয়েছেন। পেসকভ সাংবাদিকদের বলেন, এটি আবার নিশ্চিত করেছে যে কিয়েভ সরকার সন্ত্রাসী পদ্ধতি থেকে সরে আসে না। রাশিয়ান তদন্তকারীরা জানিয়েছেন, তারা সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছেন। তদন্তকারীরা বলছে, ওই ব্যক্তিকে ইউক্রেনের বিশেষ বাহিনী দ্বারা নিয়োগ করা হয়েছে বলে দাবি করছে। পেসকভ তাদের দ্রুত এবং কার্যকর করার কাজের জন্য রাশিয়ার নিরাপত্তা পরিষদ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রশংসা করছেন। পেসকভ বলেন, কিরিলভের মৃত্যু প্রমাণ হিসেবে মস্কো ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ করার জন্য সঠিক ছিল। এদিকে কিরিলভের হত্যার ঘটনায় ইউক্রেনকে চরম মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। নিহত রুশ জেনারেলের পরিবার ও বন্ধুদের প্রতি বুধবার এক শোকবার্তায় মেদভেদেভ এই হুঁশিয়ারি দেন। ইগোর কিরিলভ রাশিয়ার রেডিয়েশন, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রতিরোধ বাহিনীর প্রধান ছিলেন। এই বিষয়ে মেদভেদেভ তার কার্যালয় থেকে বলেন, আমাদের জাতিকে ভয় দেখানো এবং রুশ আক্রমণ থামানো বা ভীতি সঞ্চার করার জন্য প্রচেষ্টা ব্যর্থ হবে। এদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা। বিপদ যেন পাকিস্তানের পিছুই ছাড়ছে না। অর্থনীতিতে টালমাটাল দেশটি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আরও নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আরও নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা প্রকল্পের তত্ত্বাবধান করে আসছে প্রতিষ্ঠানটির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা যা এই কর্মসূচির তত্ত্বাবধান করে। এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স সহ ৩টি সংস্থার উপর নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে গণবিধ্বংসী অস্ত্র এবং সরবরাহের উপায়কে নিশানা করা হয়েছে। মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে দেশটিতে থাকা সব প্রতিষ্ঠানের সম্পত্তি জব্দ করা হবে। এছাড়া আমেরিকানদের সঙ্গে তাদের ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্টমূলক আচরণ। এটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সামরিক অসামঞ্জস্যতা জোরদার করার লক্ষ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। পররাষ্ট্র দপ্তরের তথ্যে বলা হয়েছে, ইসলামাবাদ ভিত্তিক এনডিসি দেশের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরঞ্জাম নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞার আওতায় আসা পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো হল দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল এবং রকসাইট এন্টারপ্রাইজ। এসব প্রতিষ্ঠান পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে বিভিন্নভাবে জড়িত থাকে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৮ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫,১০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫,০৯৭ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ১,০৭,২৪৪ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৮ জন নিহত এবং আরও ২০৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থার মধ্যে রয়েছেন।